ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মঈন খান স্যার মাহাদি আমিন চলে গেছেন এবং আপনারা যারা আছেন আমি সবার নাম নিচ্ছি না, একটু সংক্ষেপে এই করে। দেখুন, আপনাদের সবার কথা শুনছিলাম, খুব মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছিলাম এবং খুব ভালো লাগছিল যে আপনারা যে পয়েন্টগুলো অ্যাড্রেস করেছেন সেগুলো আমরা মনে হয় কভার করতে পেরেছি আমাদের আইসিটি পলিসিতে। এখানে একটা কথা না বললেই নয়। আপনারা অনেকে বলেছেন যে আমি করেছি বা এটা সঠিক নয়, আমি একা করি নাই, স্যারের ব্লেসিং ছিল। আইসিটি বিষয়ক যখনই কোনো কিছু হয়, যখনই কোনো আহ, আহ, কাজ হয়, স্ট্যান্ডিং কমিটি থেকে সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি থেকে স্যারকে প্রধান করে একটা কমিটি করা হয়, সাধারণত স্যারের সাথে আমাকে দেওয়া হয় বা আরো দু একজনকে দেওয়া হয় এবং স্যার এত চমৎকার ভাবে আমাদেরকে গাইড করেন, এডিট করেন, যে এটা একটা আসলে অসাধারণ ডকুমেন্টে দাঁড়িয়ে যায়। আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আপনাকে একটু কমফোর্ট দিতে চাই যে আমরা কাজ করেছি, আমরা প্রস্তুত আছি, আমাদের পরিকল্পনা আহ, সঠিকভাবে তৈরি করা হয়েছে। যেহেতু আপনারা যে কথাগুলো বলেছেন এগুলো অ্যাড্রেস করা হয়েছে, আমি একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের আইসিটি পলিসি ইন ডিটেইল। এটা দ্য শ্রীম ইজেন্ট দ্য টেক ডিকেইড, এটা হচ্ছে আমাদের নাম আইসিটি পলিসি। আপনারা দেখতে পাচ্ছেন এটা 56 পেজের একটা বিশাল ডকুমেন্ট। এটা আহ, খুবই ডিটেইল আমরা এখানে সব বিষয়গুলো অ্যাড্রেস করেছি। টেক সামারি একটা আছে 4 পাতার, এটা হচ্ছে সেটা। আর এর বাইরে আমি একটু স্লাইডে আপনাদের সাথে কথা বলতে বলতে এখান থেকে কপি করে একটু এই করলাম। সংক্ষেপে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের, যদি একটু ধৈর্য যদি না ঘটে আর কি। ওকে, এইটা আহ, আমাদের মূল উদ্দেশ্য কি আসলে? আমি একজন বলেছেন ইকোসিস্টেমের কথা। আসলে ইকোসিস্টেম যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে যে কোনো পলিসি ফেল করে। তো এই জন্য আমরা এই সিটিজেন, বিজনেসেস, গভর্নমেন্ট, এই সবগুলোর সাথে টেকনোলজিকে আমরা একসাথে কানেক্ট করে এই এই কাজটা তৈরি করতে চাই। এবং অবজেক্টিভসটা কি? প্রথম কথা হচ্ছে সবাইকে কানেক্ট করা। দ্বিতীয় হচ্ছে একটা টেক বেস ইকোনমি তৈরি করা, যেখানে আইসিটি সেক্টর থেকে 5 থেকে 10% জিডিপিতে রেভিনিউ আমরা দিতে পারবো 2036 সাল নাগাদ। এটা হচ্ছে আমাদের টার্গেট। 2031 সাল নাগাদ আমাদের টার্গেট 5% এবং 2036 সাল নাগাদ আমাদের টার্গেট হচ্ছে 10% আমরা আইসিটি সেক্টর থেকে জিডিপিতে দেবো। যদি এটা একেবারেই আমরা আমরা কোনো স্বপ্ন দেখি নাই, কিন্তু এটা পরিকল্পনা আমাদের এবং আমরা কমিয়েই বলেছি। আমরা ইনশাল্লাহ হয়তো এর চেয়ে ভালো করতে পারবো। আর হচ্ছে জব ক্রিয়েট করা। জব ক্রিয়েট করাটা খুব জরুরি আমাদের। প্রথম কথা হচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে আমরা যেন খুব একেবারে কম করে হলেও 5 লক্ষ জব ক্রিয়েট করতে পারি, এটা টার্গেট। বাট বাস্তবতা হচ্ছে আমরা 2 লক্ষ আইসিটি সেক্টরে সরাসরি জব তৈরি করব। আর এর পাশাপাশি টিকেল ডাউন ইফেক্ট হিসেবে আরো 8 লক্ষ জব তৈরি হবে। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10 লক্ষ জব তৈরি হবে। যদি আমরা এটাকে কমিয়ে 5 লক্ষর কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা টার্গেট হচ্ছে 10 লক্ষ ক্রিয়েট করা। এবং এই যে আমাদের প্রচুর এখানে আপনারা সফটওয়্যার তৈরি করেন, আপনারা জানেন আপনাদের হার্ডওয়্যার শিল্পের সাথে আপনারা জড়িত, ওস্যাট এখানে তৈরি হয়েছে সীমিত লেভেলে। তো এই যে আমরা কাজ করছি, আমাদের একটা বিশাল অংশ এখানে বাইরে আউটসোর্সিং করে। যেমন আমি এখানে আমেরিকাতে যে কোম্পানিটাতে আমি চাকরি করি, আমাদের এসিও যারা করায় একটা বড় অংশ কিন্তু বাংলাদেশে বসে করেন। দেখেন, তারা বাংলাদেশে বসে কাজ করছে একটা আমেরিকান কোম্পানির জন্য। এখন তাদের এই কাজটা কিন্তু বাংলাদেশি হিসেবে এখানে ইনপুট দিচ্ছে না। সো আমরা যদি মেড ইন বাংলাদেশ একটা কনসেপ্ট চালু করি, এই এই কোম্পানিটা, এই এই প্রকল্পটাই বাংলাদেশ থেকে হবে, বাংলাদেশের নামে এটা হবে, তাহলে কিন্তু অনেক ভালো হতে পারে। আমাদের টার্গেট কিন্তু
এইভাবে গ্লোবাল প্লেয়ার হিসেবে আত্মপ্রকাশ করা এবং এটা মডার্নাইজ করা গভর্নমেন্ট সিস্টেমকে, যেটা বলে গেলেন মাহদি আমিন, এটাকে ওইভাবে পেট্রোনাইজ করা এবং ডাটা সিকিউর করা, যে এটা ন্যাশনালি, যেটা এটাও বলে গেছেন যে কেন ডাটা সেন্টার ক্যাম্পাস আমাদের প্রয়োজন। আমি বলবো, দেখেন আইসিটি সেক্টরে আমাদের বাজেট কিন্তু কম ছিল না কখনোই। আপনি যদি 2019-20 সালের কথা দেখেন, 1100 কোটি টাকা এটার মধ্যে বাজেট ছিল, তাই না? প্রায় 1200 কোটি টাকার মতো। সবচেয়ে বেশি বাজেট ছিল হচ্ছে 2024-25-এ 2800 কোটি টাকা। তার আগের বছর ছিল 2300 কোটি টাকা। এই 2800 কোটি টাকা বাজেট, আওয়ামী লীগ কিন্তু 5ই আগস্ট চলে গেছে। তাহলে এটার বিরাট, মানে প্রায় 95% এর বেশি এই টাকাটা ব্যয় হয়েছে কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আমি জানি না আপনারা কি কি এখানে মানে দৃশ্যমান কি কি পরিবর্তন দেখেছেন। আমি আসলে খুব একটা বেশি কিছু পরিবর্তন দেখিনি। এবং 2025-26 অর্থ বছরে যেটা 2144 লক্ষ টাকা, এই যে টাকাটা, আমি জানি না এটা কিভাবে ব্যয় হচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের এত যে আমরা এখানে বাজেট বরাদ্দ করছি, আমাদের জিডিপি খাতে জিডিপিতে আমরা কত দিচ্ছি আইসিটি থেকে? আপনারা জানেন এটা 0.24%। বেসরকারি খাত যদি ধরি তাহলে এটা হয়তো 4% এর কাছাকাছি যায়। কারণ বেসরকারি খাত কিন্তু কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়াই এটা আমাদেরকে দিচ্ছে। তা আমাদের টার্গেট এজন্য ঠিক করতে হবে যে আমাদের অতীতে যেটা হয়ে গেছে, আপনারা এখানে অনেকেই আছেন, অতীতে আপনারা অনেককে সরকারের সাথে কাজ করতে বাধ্য হয়েছেন বা হয়তো করেছেন। কিন্তু ভবিষ্যতে যেন আমরা ওই কাজগুলো যেগুলো অতীতে হয়ে গেছে এটা যেন আর না করতে হয়, আমরা সেভাবে একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, যেটা কখনো ভেঙে যাবে না, যেটা কখনো ঘুষ দেওয়ার উপর নির্ভর করবে না, যেটা কখনো বাতিল প্রজেক্টে সরকারি অনুদান দেওয়ার জন্য ব্যবহৃত হবে না। আমরা এই প্রতিজ্ঞাটা আমাদের করতে হবে কিন্তু। তাহলে এটা আমরা কিভাবে যাব? আমরা যে এক্সিস্টিং কাঠামো সব ভেঙে ফেলবো? যেমন এই যে আমাদের এখানে টেক পার্ক যেগুলো আছে, আমরা কি এগুলো সব ভেঙে ফেলবো? না। আমরা ১ম এ যেটা করব যে অ্যাসেস করব যে এখানে আসলে কি, কি হয়েছে? ক্ষতি কতটুকু হয়েছে? কারণ হচ্ছে আমাকে যদি রিবিল্ড করতে হয় তাহলে তো আমাকে ক্ষতি একটা অডিট করতে হবে। এই অডিট করার পর এই যে রক্তপাত যেটা হয়েছে, এই যে যেটা ওয়েস্টেজ অফ মানি হয়েছে, আর যেন টাকা এখানে নষ্ট না হয়, এই জায়গাটা আমাদের বন্ধ করতে হবে। এরপরে রিঅ্যাডজাস্টের যে স্কোপটা সেটা আমাদের দেখতে হবে এবং তারপর সেটা এক্সিকিউট করতে হবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এবং এই ব্লু প্রিন্টটা আসলে এইটার কেমন, আমাদের আমাদের এখানে আমরা কিছু ইনস্টিটিউশনাল এনাবলার্স রেখেছি এবং টেক ভার্টিকালস রেখেছি। তো এর মধ্যে দেখেন এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের আমাদের কানেক্টিভিটিটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। সাইবার সিকিউরিটি আমাদের সেকেন্ড পজিশন এটা আছে। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, যে ক্লাউড, ডাটা সেন্টার্স, আপনারা দেখেন আহ, আহ, ভোটারদের তথ্য, জাতীয় নাগরিক ডাটাবেস, এটা হচ্ছে ওই একেবারে অফিসের সাথে, এটা খুবই রিস্কি বিষয়। প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের সার্ভারের তথ্য আছে। আমরা চাচ্ছি প্রথমে আমাদের যে ডাটা সেন্টার হবে, যে ডাটা সেন্টার আছে, টিয়ার 4 ডাটা সেন্টার বা টিয়ার 3 ডাটা সেন্টার, এগুলোতে আসলে প্রথমে ক্লাউডে যাবে, তারপরে হচ্ছে এটা মানে নিজেরা ব্যবহার করবে, যেন এক এক মন্ত্রণালয়ের ডাটা পাওয়ার জন্য আরেক মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করতে না হয়। সো ক্লাউড ফার্স্ট কথাটা এই কারণে আমরা লিখেছি, যদি এটা একটা ভিডিও আমি ছাড়ার পর অনেক বাজেভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আপনারা যারা এখানে আছেন আপনারা নিশ্চয়ই বোঝেন যে ক্লাউড ফার্স্টটা কি। ক্লাউড ফার্স্ট এই না যে আমি এটা অ্যামাজনের ক্লাউডে রাখবো, এটা আমাদের নিজেদের ক্লাউডে আমরা এটা রাখবো এবং সবগুলো মন্ত্রণালয়ের ডাটা এখনো আছে, কিন্তু এটাকে আরো আরো সমন্বিত ভাবে রাখবো। যদি আমরা সবার হেলথ ডাটা রাখতে চাই, যদি আমরা সবার এই যে কৃষক কার্ড দিতে চাচ্ছি, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছি, তাহলে এই যে বিশাল ডাটা, এই যে ডাটা তৈরি হবে প্লাস হচ্ছে ব্যাংকিং ডাটা, এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই টিয়ার 4 ডাটা সেন্টার লাগবে এবং সেটা এনাবলড, উন্নত বিশ্বে যেমন হয় তেমন তেমন ডাটা সেন্টারই আমাদের প্রয়োজন হবে। সো এরপরে আছে সফটওয়্যার, হার্ডওয়্যার, অ্যাপ ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু এটা টিকবে, আর নাহলে কিন্তু টিকবে না। যে অনেক অ্যাপ তৈরি হয়েছে যেগুলো টাকা খরচ করা হয়েছে আপনার বিগত সরকারের আমলে, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে কারণ ইকোসিস্টেম আমরা ডেভেলপ করি নাই।
তারপরে হচ্ছে এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমাদের ট্রেনিং এর ব্যবস্থা, আমরা যখন এই নীতিমালা তৈরি করতে যাচ্ছিলাম তখন আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করার সময় খুব দুর্ভাগ্যজনক আমরা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে ডাটা পেয়েছি, সেটা হচ্ছে যে এখন যারা, আমরা একটা সময় ছিল আমরা যারা এইচএসসি পড়তাম, সায়েন্সের থেকে এইচএসসি পড়তাম, আমাদের কম্বিনেশন গুলো ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তারপরে বায়োলজি। এখন দেখা যাচ্ছে ম্যাথমেটিক্স কে ফোর্থ সাবজেক্টে রাখে না, জিওগ্রাফি আর সাইকোলজি এগুলো পড়ে, ম্যাথমেটিক্স থাকেই না। নট অনলি দিস, আমরা চিন্তা করেছিলাম যে আমাদের তো এই যে 10 লক্ষ লোকের চাকরির জন্য আমাদের, বা 2 লক্ষ লোকের চাকরির জন্য আমাদের ম্যান পাওয়ার লাগবে, তাহলে এইচএসসি পাস, এইচএসসি থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি বা মাস্টার্স পর্যন্ত পাস কিন্তু বেকার আছেন, এই ধরনের জনগোষ্ঠীর মধ্যে আমরা সার্ভে করেছিলাম যে এখানে ইংরেজি এবং বেসিক ইংলিশ এবং বেসিক ম্যাথের জ্ঞান তাদের কেমন। আনফরচুনেটলি এদের মধ্যে 90 ভাগেরও বেশি হচ্ছে ম্যাথামেটিক্স এবং বেসিক ইংলিশের জ্ঞান খুবই দুর্বল। সুতরাং আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য আমাদের খুব দ্রুত ট্রেনিং সেশন তৈরি করতে হবে। এনিওয়ে, আমরা ফিউচার ইনস্টিটিউশনাল এনাবলার এক্স একটা রেখেছি, কারণ আপনারা দেখেন যে খুব দ্রুত কিন্তু চেঞ্জ হয়, মানে ট্রেন্ড চেঞ্জ হয়, নতুন টেকনোলজি চলে আসে। সো একটা নতুন টেকনোলজি যদি আসে সেটাকে যেন আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি, জন্য আমরা একটা এক্স ফ্যাক্টর রেখে দিয়েছি। একইভাবে আপনার টেকনোলজি ভার্টিকালস রয়েছে, আপনারা দেখছেন ডাটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, এআই, এগুলো রয়েছে। এখানে এআই নিয়ে অনেক কথা বলেছেন, দেখেন এআই কখনো মানুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি ভাবেন এটা ভুল হবে। এআই কে যদি আমরা টুলস হিসাবে চিন্তা করি তাহলে এটা আমাদের অনেক কাজে লাগতে পারে, এটা আমাদের বেকারত্ব বাড়াবে না কখনো, আমাদের আরো দক্ষ করে তুলবে। এটা আপনারা বলেছেন, আমি আবার আপনাদেরকে অ্যাসিওর করলাম আর কি। সেমিকন্ডাক্টর, অ্যাডভান্সড হার্ডওয়্যার, এই লেভেল, এখানে আমরা অ্যাটলিস্ট ল্যাব লেভেলে কাজ করতে পারি, যেন আমাদের দক্ষ জনগোষ্ঠী তৈরি হয় যারা বিদেশে যেতে পারবেন, এবং দেশেও অ্যাটলিস্ট ওসাট লেভেলে এরা কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে এজাইল টেক ইকোনমি, এটা মাহাদি আমিন ব্যাখ্যা করে গিয়েছেন, আপনাদেরও দাবি ছিল এই যে পেপাল এই ধরনের টেক ইকোনমির দিকে যাওয়ার জন্য। তো অটোমেশন এগুলো আছে, তারপর ইন্ডাস্ট্রি 4.0, আমি খুব দ্রুত বলে যাই, ফিউচার টেক ভার্টিক্যাল ওয়াইও আমরা একটা রেখেছি, যদি নতুন কোনো টেকনোলজি আসে সেটার সাথে অ্যাডাপ্টেশনের জন্য। আর এই ইমপ্লিমেন্টেশনের জন্য অ্যাকচুয়ালি আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করতে চাই, যেখানে বিভিন্ন বিভিন্ন সাইডের যারা এক্সপার্ট, হার্ডওয়্যারের এক্সপার্ট, সফটওয়্যারের এক্সপার্ট, অ্যাডমিনিস্ট্রেটর, সবাই মিলে একটা সেন্টার অফ এক্সেলেন্স থাকবেন, রাদার হ্যাভিং একজন উপদেষ্টা থাকলে হয় কি একজনের কাছে তখন ক্ষমতাটা কুক্ষিগত হয়ে যায়, এটা যেন না হয়, এই জন্য আমাদের এই ধরনের প্ল্যান। আর এটার পাথওয়েটা কি, আমরা 180 দিনের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাসেস করবো যে কি ধরনের ক্ষতি হয়েছে, আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। স্টেবিলাইজ আমরা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ করে ফেলবো, এবং অপটিমাইজ করব প্রথম 5 বছরে, আর গ্রোটা হবে হচ্ছে পরের 5 বছরে। যদি আমরা নাও থাকি, এমন একটা সিস্টেম আমরা তৈরি করে দিয়ে যাব যাতে পরের গভর্নমেন্ট এসে জাস্ট এটা ফলো করলেই গ্রোথ লেভেলে চলে যেতে পারে। সো 180 দিনের মধ্যে, প্রথম 180 দিনের মধ্যে আমাদের টার্গেট কি, এটার মধ্যে হচ্ছে পলিসি, রেগুলেটরি ইভ্যালুয়েশন, এই কুইক ফিক্স গুলো, এগুলোকে ফিক্স করে ফেলা, টাস্ক ফোর্স তৈরি করা বিভিন্ন সাইবার সিকিউরিটি নিয়ে, বিপিও নিয়ে, এআই, ডাটা অ্যানালিটিক্স, তারপরে সেমিকন্ডাক্টর, ইন্ডাস্ট্রি 4.0, এগুলো এই টাস্ক ফোর্স গুলো রেডি করে ফেলা, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইভ্যালুয়েশন, এগুলো ইভ্যালুয়েট করে ফেলা, একটা অডিট তৈরি করে ফেলা। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটা করেছি, ন্যাশনাল ই ওয়ালেট, ঠিক আছে, পেপালের মতো যে এই সুবিধা যেগুলো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন, সেটা নিয়ে আসা, আমাদের কানেক্টেড হেলথ কেয়ার, এগ্রি কার্ড এবং ফ্যামিলি কার্ড, এগুলোর দিকে চলে যাওয়া। এটা 180 দিনের মধ্যে আমরা এই অ্যাটলিস্ট এই প্রসেস গুলো আমরা চালু করে দেব। আর প্রথম বছরের মধ্যে আমরা কানেক্টিভিটি রোডম্যাপ এটা তৈরি করে ফেলবো, এবং সাইবার টেকনোলজি অ্যাক্ট, এটা আমাদের প্রয়োজন হবে, খুবই জরুরি এটা। এই বিপিও, এআই, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এই বিষয়গুলো যেটা এই তিনটা প্রায়োরিটি আইটেমে এটার স্ট্র্যাটেজি টাস্ক ফোর্সটা আমাদের তৈরি করে ফেলতে হবে, এবং অ্যাটলিস্ট 2টা টিয়ার 3 এবং
অন্ততপক্ষে একটা ডাটা টিয়ার 4 ডাটা সেন্টারের কাজ শুরু করে দেওয়াটা আমাদের প্রথম বছরের মধ্যে শুরু করে দিতে হবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো না আমি পড়ছি না। দেখছেন যে আমাদের এগুলো পরিকল্পনা রয়েছে। এগুলো আমাদের ম্যানিফেস্টোর মধ্যে যাবে, যেগুলো গুরুত্বপূর্ণ। এবং প্রথম ৫ বছরের শেষ নাগাদ আমরা কি চাই? আমরা অ্যাচিভ করতে চাই অন্ততপক্ষে ৯৫% পপুলেশন যেন হাই স্পিড ইন্টারনেটের আন্ডারে আসেন। কমপ্লিট একটা ইমপ্লিমেন্টেশন যেন হয় টাস্ক ফোর্স রেকমেন্ডেশনের। আমরা এট লিস্ট ২ থেকে ৫% আইসিটি শেয়ার পেতে চাই হচ্ছে জিডিপিতে। হ্যাঁ? এবং অন্ততপক্ষে ২ লক্ষ নতুন জব ক্রিয়েট করতে চাই, যেটার পাশাপাশি ৮ লক্ষ এই নতুন ২ লক্ষ জব হবে আইসিটিতে, এবং এই ২ লক্ষ জবের কারণে আরো ৮ লক্ষ জব তৈরি হবে হচ্ছে আউটসোর্সিং বা এই ধরনের অক্সিলিয়ারি সেক্টরে। এবং আমরা 95% ওয়ার্ক ফ্লো যেটা এমওপিআই টিআইটি যেটা এইখানে আমরা এখানে অ্যাচিভ করতে চাই। এবং জিরো ট্রাস্ট সিকিউরিটি ফর ক্রিটিক্যাল গভর্নমেন্ট সিস্টেম, যেন আর কোনো ডাটা হ্যাক না হয়, আর কোনো ডাটা বাজারে চলে না যায়, এইটা আমরা অ্যাচিভ করতে চাই। এবং এই যে গ্লোবাল এবং রিজনাল টেকনোলজি বেঞ্চমার্কে যে আমরা র্যাঙ্কিং এর মধ্যে চলে আসতে চাই। তো ধন্যবাদ, এটা ছিল আমার প্রেজেন্টেশন। আমি এখন ছোট্ট করে একটা ইকোসিস্টেমের কথা যেটা বলেছিলেন, আমরা একটা প্ল্যানের অংশের একটা এক্সাম্পল দেই। যেমন আমরা ফ্রি ওয়াইফাই যখন দিতে চাচ্ছি, অনেকেই বলছেন যে এটা তো আওয়ামী লীগ গভর্নমেন্ট চেষ্টা করেছে, তারা ফেল করেছে। কেন ফেল করেছে? কারণ এখানে ইকোসিস্টেম ছিল না। মনে করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা রাউটার লাগিয়ে দেওয়া হয়েছে। এই রাউটারটা দেখাশোনা করার জন্য কেউ নাই। হয়তো কোন একজন নেশাসক্ত সে এটাকে নিয়ে খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। এখন আমরা যদি একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করি, তাহলে সরকারের খরচও হবে না। আবার দেখা যাচ্ছে যে এটার দেখাশোনাও হবে। তাহলে কিভাবে? এর সহজ উপায় হচ্ছে, আমি ফ্রি ইন্টারনেট দেব। এটা কি পুরোপুরি ফ্রি? না। আমি যদি ০.৫ ঘন্টার জন্য বা ১ ঘন্টার জন্য ইন্টারনেট দেই, ০.৫ ঘন্টার জন্য দেই যে সে ৩০ সেকেন্ডের একটা অ্যাড দেখবে। তাহলে আমাদের নিজেদের দেশের অনেক অ্যাড YouTube এ যায়, তাই না? আমাদের অনেক অ্যাড Facebook এ যায়। এই অ্যাড গুলো যদি আমরা এখানে নিয়ে আসতে পারি অ্যাড এজেন্সির মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এই অ্যাড গুলো এখানে চালু করতে পারবো। এই অ্যাড এর খরচ থেকে আমার ইন্টারনেটের খরচ উঠে আসবে, রাউটারের দাম উঠে আসবে। এবং এই রাউটারটা যদি আমি কমলাপুর রেলওয়ে স্টেশনেই ক্যামলেট ওখানে একটা দোকান ছিল, আমি জানি না এখনো আছে কিনা, বইয়ের দোকান। আমি ওই দোকানটায় একটা রাউটার রাখলাম এবং ওই দোকানের যে মালিক তাকে আমি বললাম যে দেখেন ভাই, এই রাউটারটা এখানে যে থাকবে, আপনার ইলেকট্রিসিটির খরচটাও আমরা দেব, এবং এটা যে আপনি দেখাশোনা করবেন এর জন্য আপনাকে আরো ১,০০০ টাকা দেবো। উনি কিন্তু খুব খুশি মনে এটা রাখবেন। তো দেখেন এখানে একটা ইকোসিস্টেম দাঁড়িয়ে গেল, যে এখানে অ্যাড যারা দেখাচ্ছে তার একটা স্বার্থ আছে, যিনি ইন্টারনেটটা সাপ্লাই দিচ্ছেন তিনিও তার দামটা পেয়ে যাচ্ছেন, তিনি অখুশি থাকবেন না। যারা ব্যবহার করতেছেন, ব্যবহার করবেন, তিনিও ৩০ মিনিট পর পর আবার রিনিউ করতে পারবেন আরেকটা করে অ্যাড দেখে। তাহলে একটা ইকোসিস্টেম দাঁড়ায় গেলে কিন্তু এটা টিকে যাবে। আমরা ঠিক এইভাবেই ইকোসিস্টেম দাঁড় করায় যদি আমরা সবগুলো সেক্টরে, এই সফটওয়্যার শিল্পটাকে বলেন বিপিও, তাহলে কিন্তু আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। আমি অনেক সময় নিয়ে নিয়েছি। মঈন খান স্যার আসলে আ আ ক্ষমা চাচ্ছি স্যার, আপনি এখন আ আমাদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছেন, আমাদেরকে অনেক স্বাধীনতা দিয়েছেন। আমরা তৈরি করতে পেরেছি কিছু একটা, ইনশাআল্লাহ যদি আ উম ইনশাআল্লাহ আ বাংলাদেশের জনগণ বিএনপিকে সরকার পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। এটাও আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, এবং আপনারা ধৈর্য ধরেন শুনেছেন তার জন্য দ্বিগুণ ধন্যবাদ দিচ্ছি। তবে কোন ধন্যবাদই আমি শেষ করতে পারবো না মাহাদি আমিন চলে গেছে তাকে না দিয়ে। কারণ হচ্ছে এই পলিসি গুলোর আইডিয়া তার মাথা থেকে এসেছিল। আমরা শুধুমাত্র এটা তৈরি করেছি। আর সাংবাদিক যারা আছেন তাদেরকে আমি একটা বিনীত অনুরোধ করব। খুবই বিনীত অনুরোধ। আমাদের এই আইসিটি পলিসি যেটা মাহাদি আমিন বলেছে, যে কথাগুলো বলেছে, এখান থেকে কোনো একটাকে হেডলাইন করবেন প্লিজ। এখানে আমরা কে কি বলেছি, রাজনৈতিক বক্তব্য হয়তো কেউ দিবেন, দিয়েছেন, এগুলো কি হেডলাইন না করে আমরা প্র্যাকটিক্যালি কি করতে চাই, মাহাদি আমিন কিন্তু সেটা বলে গেছেন। এর মধ্যে থেকে যেকোনো একটা পয়েন্টকে আপনারা হেডলাইন করবেন প্লিজ। ধন্যবাদ।